প্রিয় দর্শক, একসময় বাংলাদেশকে বিশ্বচিন্ত হাতে গোনা কয়েকটি শিল্পের মাধ্যমে, কিন্তু এখন সময় বদলেছে বাংলাদেশের পরিচয়। আজ প্রযুক্তি বিশ্বে মেড ইন বাংলাদেশ ট্যাগটি শুধু একটি স্বপ্ন নয়, একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। এই বাস্তবায়নের গল্প যেখানে লেখা হচ্ছে তার অন্যতম একটি বিশাল মঞ্চ চীনের ক্যান্টন ফেয়ার, বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য মেলা। এই বিশ্বমঞ্চে যারা বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরেছেন তাদের একজন দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই গর্বযাত্রায় এর পেছনের গল্প এবং এর চ্যালেঞ্জের গল্প শুনতেই আজ আমাদের স্টুডিওতে আছেন ওয়ালটনের একজন প্রতিনিধি। আজকের আমাদের আলোচনার বিষয় বিশ্ব বাণিজ্যের অন্যতম প্ল্যাটফর্ম ক্যান্টন ফেয়ার। পরিচয় করে দিয়ে আজকে আমাদের অতিথিদের সঙ্গে আমার সঙ্গে আছেন ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আল ইমরান। আমার সঙ্গে আরও উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মাহফুজ কবির। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। চলে যাচ্ছে মূল আলোচনায়। সৈয়দ আল ইমরান, প্রথমে আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে গ্লোবাল স্টেজে নিজেদেরকে উপস্থাপনের ক্ষেত্রে ক্যান্টন ফেয়ারের ভূমিকা কি? ক্যান্টন ফেয়ার হলো গ্লোবালি সবচেয়ে বড় আয়োজন যেখানে ক্রেতা এবং বিক্রেতারা একত্রিত হয়ে পণ্যের সোর্সিংটা করে। ক্যান্টন ফেয়ারের প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে, যে ম্যানুফ্যাকচারার যারা আছে, তারা যদি উপস্থিত হয় এক্ষেত্রে তাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে এবং এর সাথে সাথে এই পণ্যগুলোর প্রচার বৃদ্ধি পাবে এবং আমাদের নতুন দিগন্ত উন্মোচন হবে। ক্যান্টন ফেয়ারে যখন আমরা উপস্থিত হই, আমরা যখন অংশগ্রহণ করি, এক্ষেত্রে গ্লোবালি বায়ারদের সাথে পরিচয় হওয়ার একটা সুযোগ পাওয়া যায়, ডিস্ট্রিবিউটরদের সাথে একটা কানেকশন বিল্ড আপ হয় এবং এটাই পরবর্তীতে রপ্তানি আদেশগুলো নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আর সেজন্য আমার মনে হয় যে ক্যান্টন ফেয়ারে যে বড় বড় শিল্প উদ্যোক্তা রয়েছেন, বড় বড় কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশে, তাদের অংশগ্রহণ করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজ কবির, ক্যান্টন ফেয়ার বা এরকম বৈদেশিক বাণিজ্যগুলোতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের ক্ষেত্রে প্রক্রিয়াগুলোর এই জটিলতাকে কিভাবে আরো সহজ করা যায় বলে আপনি ভাবছেন? বাংলাদেশের দিক থেকে যে কোনো ট্রেড ফেয়ার আসলে পার্টিসিপেট করা অনেক একটা জটিল বিষয়। তো এখানে অনেকগুলো জায়গা থেকে পারমিশন নিতে হয়, বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে পারমিশনের ডিরেক্টরেট আছে সেটা, তারপরে একই সঙ্গে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারাও এটা এখানে ফ্যাসিলিটেট করে। তারা বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের যে ট্রেড ফেয়ারগুলো হয় সেগুলোতে যেরকম ফ্যাসিলিটেট করে, একই সঙ্গে বাংলাদেশ থেকে যে সমস্ত কোম্পানি যারা ওখানে পার্টিসিপেট করতে চায় তাদের যে অ্যাপ্রুভাল, তারপরে একই সঙ্গে ব্যাংকের যে গ্যারান্টি আছে এবং অন্যান্য যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর, সেগুলোতে হচ্ছে নানা রকমের এটা জটিলতা থাকে বলে আসলে যারা এই ট্রেড ফেয়ারগুলোতে পার্টিসিপেট করেন তারা বলে থাকেন। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে এই যে ক্যান্টনের মতো যে এত বড় একটা ট্রেড ফেয়ার, যেটা চায়নার গুয়াংজুতে সেই 1957 সাল থেকে কিন্তু তারা রেগুলারলি এটা করছে, বছরে 2 বার করে এটা হয়। এই সময়টায় আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ যে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পণ্যগুলোকে উপস্থাপন করা। আমরা তো এই মুহূর্তে আসলে পরিচিত আছি আরএমজির যে একটা বড় সোর্স সেই হিসেবে, কিন্তু আমাদের অন্যান্য পণ্য কিন্তু আসছে আস্তে আস্তে, এবং তার মধ্যে ইলেকট্রনিক্স একটা বড় আইটেম হতে পারে, খুব পটেনশিয়াল একটা সেক্টর। আর চায়নার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, যেমন চায়না সারা পৃথিবীতে তার যতটুকু পণ্যের রপ্তানি তার অর্ধেকটাই করে কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। সুতরাং এখানে একটা ইন্টার ইন্ডাস্ট্রি ট্রেডের বা ইন্ট্রা ইন্ডাস্ট্রি ট্রেডের একটা বড় রকমের সুযোগ আছে। মানে বাংলাদেশে এখন এই পুরো যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, বিশেষ করে আমি ওয়ালটনের কথা বলবো, তারা তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় আসলে এই যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক পণ্যের উৎপাদনকারী, এবং রপ্তানির কথা যদি আমরা বলি তারা কিন্তু পথিকৃত। তো এই অবস্থায় আসলে এই যে পার্টিসিপেশনটা সেটা কিন্তু এই আমাদের ইন্ট্রা ইন্ডাস্ট্রি ট্রেডে, বিশেষ করে যে ফাইনাল গুড যেটা আছে সেটার পাশাপাশি এর যে র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড, সেগুলোরও রপ্তানি আমদানির যে ক্ষেত্রে যে একটা ফ্যাসিলিটেশন, এবং একই সঙ্গে নতুন নতুন যারা হচ্ছে পটেনশিয়াল বায়ার তাদের সঙ্গে পরিচিত হওয়া। এর পাশাপাশি আমি মনে করি যে এখানে এফডিআই এরও একটা সুযোগ রয়েছে। তো সেই জায়গাতে আমরা কিন্তু কিছু চুক্তিও করতে পারি। তো সব মিলে আমি মনে করি যে সারা পৃথিবীতেই যেমন আসলে ট্রেড ফেয়ারগুলোতে বাংলাদেশের পার্টিসিপেশন খুব ইম্পর্টেন্ট, এবং একই সঙ্গে ক্যান্টন মতো জায়গাতে এখানে বাংলাদেশের যে অফিসিয়াল যে সাপোর্টে যে পার্টিসিপেশন, এটা যদি করা সম্ভব হয় তাহলে এটা খুবই ভালো হয় বাংলাদেশের জন্য। বাংলাদেশে এই প্রথমবারের মতো চায়না ফরেন ট্রেড সেন্টার ক্যান্টন ফেয়ারের প্রমোশনের জন্য অ্যাক্টিভেশন করেছে। তারা একটা কনফারেন্সের আয়োজন করেছিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় তারা, এবং চাইনিজ এম্বাসির সহযোগিতায় বাংলাদেশি উদ্যোক্তাদের, বাংলাদেশি বড় কোম্পানিগুলো যাতে আরও বেশি অংশগ্রহণ করে। চীনের জায়গা থেকে কিন্তু এরকম একটা ভূমিকা আমরা দেখেছি। সরকারের জায়গা থেকে করণীয় কি বলে আপনি ভাবছেন? চীন তো এখন সবচেয়ে বড় আসলে রপ্তানিকারক সারা পৃথিবীতে যদি আমরা ধরি। চীন আসলে বাংলাদেশের একটা পরীক্ষিত বন্ধু, দীর্ঘ সময় ধরে তারা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করছে। তো এই যে চীনের দিক থেকে যে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমি মনে করি যে এইটাকে লুফে নেওয়া উচিত বাংলাদেশের। এবং এই আসলে তো
এটা রাউন্ড দ্য ইয়ার চলতে থাকবে, মানে বছরে যেহেতু দুইবার হচ্ছে, এবং একই সঙ্গে চায়নাতে আরও বড় বড় এক্সপোর্ট কিন্তু সুযোগ আছে, বাংলাদেশ থেকে এটা পার্টিসিপেট করতে পারে। সুতরাং এইখানে আমি মনে করি যে খুব বাংলাদেশের যে বিভিন্ন ইনস্টিটিউশন, বিশেষ করে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তাদের আসলে প্রোঅ্যাক্টিভলি এটাকে সাপোর্ট করা উচিত। এবং কিছু কিছু জায়গাতে সুযোগও আছে আমাদের, এই মুহূর্তে তো আসলে ডলারের ক্রাইসিস নেই। সুতরাং এখন যদি এরকম উদ্যোক্তারা যদি সেখানে পার্টিসিপেট করতে চায়, এখানে স্মল মিডিয়াম যারা আছে তারাও হয়তো এই যদি সুযোগ পায়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের পণ্যগুলো তুলে ধরতে পারে। তো এই বাংলাদেশের পণ্যগুলো তুলে ধরলে একটা বড় সুযোগ তৈরি হবে যে সেখান থেকে অর্ডার আসার। এই জায়গাতে সাপোর্ট দিতে হবে, যাদের অর্থের প্রয়োজন তাদেরকে প্রয়োজনে অর্থ দিতে হবে, এবং একই সঙ্গে যাদের পলিসি সাপোর্ট দরকার এবং যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে, তো সেই ব্যারিয়ারগুলোকে অ্যাড্রেস করার জন্য যে ধরনের সাপোর্ট দরকার সেগুলো আসলে বাংলাদেশ সরকার। জি, আমি আপনার কাছে আসবো এই মুহূর্তে। আমি জনাব ইমরান আপনার কাছে আসতে চাই যে আপনারা গত 5-6 বছর ধরে ওয়ালটন ফেয়ারে অংশগ্রহণ করছেন। সবচেয়ে বড় সফলতার গল্প কি ছিল এই ওয়ালটন ফেয়ারে অংশগ্রহণ করার পরে? আপনার কি বড় মাইল ফলক আপনারা অর্জন করেছেন? ক্যান্টন ফেয়ারে আমরা প্রথম পার্টিসিপেট করি 2018 সালে, এবং প্রথম বছরেই আমরা ইউরোপে জার্মানির মতো একটা দেশ থেকে রপ্তানি আদেশ পাই। আমার কাছে মনে হয় এটা আমাদের রপ্তানি করার ক্ষেত্রে, আমাদের এক্সপোর্ট ডিপার্টমেন্টের বুস্টিংয়ের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখে। এবং প্রতি বছরই আমরা যখন পার্টিসিপেট করি, এর সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা কিন্তু স্যার যেটা উল্লেখ করলেন যে ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে পার্টিসিপেট করি। আনফর্চুনেটলি এখনও বাংলাদেশ থেকে আমাদের একত্রিতভাবে কোনো উদ্যোগ এখনও এভাবে নেওয়া হয় নাই বা সফলতা পায় নাই। কিন্তু ওয়ালটন অ্যাজ এ ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড, আমরা ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে আমাদের নিজস্ব একটি স্পেস নিয়ে আমাদের পণ্যগুলো উপস্থাপন করে থাকি। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে ওখানে এক একটা স্টলের জায়গা মোটামুটি 9 স্কোয়ার ফিট, আমাদের 36 স্কোয়ার ফিট লাগে, কারণ আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন অনেক, আমাদের অনেকগুলো পণ্য রয়েছে। এবং এর যে রেসপন্স আমরা প্রতি বছর পাই, এটা মানে ভাষায় প্রকাশ করা কঠিন, এবং আমরা এর দ্বারা অনেক অনুপ্রাণিত হই। যেরকম এবছরের আমাদের সফলতার গল্প যে এবছর আমরা আমেরিকার মতো একটা দেশে এন্ট্রি করতে পেরেছি, সাউথ আমেরিকায় বারবেডোসে আমরা সাকসেসফুলি এসি শিপমেন্ট করতে পেরেছি। এটা এই এপ্রিলের ক্যান্টন ফেয়ার থেকেই কাস্টমারকে আমরা পেয়েছিলাম। ওয়ালটন এখন পুরোপুরি বাংলাদেশি পণ্য নির্ভর উৎপাদন করেই কি বিশ্বে বিভিন্ন জায়গায় রপ্তানি করছে? আমাদের মোটোটাই ছিল ইনোভেশন ফর লাইফ। আমরা একটা ইকোসিস্টেম বিল্ড আপ করেছি যেখানে ডিজাইন থেকে ডেলিভারি সব কিছু ইনহাউস হয়। আমাদের ওয়ালটন হাইটেক পার্ক যারা ভিজিট করেছে, ওয়ালটন হাইটেক পার্কে আমরা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম স্ট্যাবলিশ করতে পেরেছি। এর অর্থ হলো যে আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কম্প্রেসার থেকে শুরু করে প্রতিটা পার্টস এবং কম্পোনেন্ট ইনহাউস বানাই, ইনক্লুডিং স্ক্রুজ। আমরা কিন্তু রেফ্রিজারেটর কম্প্রেসার আদে পণ্য হিসেবেও রপ্তানি করি টার্কিতে রেগুলার বেসিসে। এবং এই জিনিসটাই আমাদেরকে অন্য থেকে আলাদা করেছে, কারণ যখন তারা ভিজিটে আসে, চায়নার সবগুলো স্টল দেখে ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে আসে, তারা ওয়ালটন থেকে সবসময় থেমে যায়। ওয়ালটনের পণ্যের বাহার এবং এগুলো দেখে মনে হয় যে এটা একটা স্বতন্ত্র উৎপাদন ব্যবস্থা থেকে এসেছে। আমাদের যে প্রসেসগুলো, আমাদের যেভাবে ডিসপ্লে সেন্টার ইন্টারঅ্যাক্টিভ থাকে, এতে কাস্টমাররা আকৃষ্ট হয় যে এক ছাদের নিচে থেকে আমি সকল পণ্য পাচ্ছি। এবং যেহেতু আমরা মেজর পার্টসগুলো ইনহাউস বানাই, এক্ষেত্রে কোয়ালিটি এবং কনসিস্টেন্সি থাকে এবং প্রতিটা কাস্টমার এই জিনিসটা চায়। ইলেকট্রনিক্স পণ্যের প্রথম জিনিসটাই হলো যে আফটার সেল সার্ভিস, বিক্রয় পরবর্তী সেবা। যদি আপনার পার্টসগুলো ইনহাউস না বানানো হয়, তাহলে কিন্তু আপনি কন্টিনিউয়াস সেই সেবাটা, সেই সাপোর্টটা দিতে পারবেন না। এক্ষেত্রে ওয়ালটন, আমি বলবো যে ক্যান্টন ফেয়ারে এই জিনিসটা উপস্থাপন করতে পারে। দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। কথা বলছিলাম বিশ্ব বাণিজ্যের অন্যতম প্ল্যাটফর্ম ক্যান্টন ফেয়ার নিয়ে। যাচ্ছে আলোচনায়। ওয়ালটনের মতো দেশীয় ইলেকট্রনিক্স পণ্য আন্তর্জাতিক বাজারে সফলতার সঙ্গে জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এবং এই সাফল্য শুধু রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ঘটাচ্ছে না, বরঞ্চ এটা এক ধরনের বৈচিত্র্য এবং উচ্চ প্রযুক্তির উৎপাদন, যেটা তিনি বললেন যে উচ্চমানের প্রযুক্তি উৎপাদন করছেন এবং বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে দিচ্ছেন। তো আপনি এটার উল্লেখযোগ্য কি ভূমিকা দেখছেন? 1.5 দশক সময়ে এই যে ওয়ালটন যেভাবে এগিয়ে গেছে আমাদের ইলেকট্রনিক্স পণ্যগুলো নিয়ে, এবং তারা নিজেদের যে ক্যাপাসিটি ডেভেলপ করেছে যে বিভিন্ন রকমের পার্টস এগুলো তৈরি করার ক্ষেত্রে, আমি মনে করি যে এটা আসলে অনেকটা প্রতিকূলতার মধ্যে দিয়ে, মানে ঝড়ের মধ্যে দিয়ে এগোনোর মতো একটা অবস্থা। তাদের কিন্তু সহযোগী সেরকম কোনো প্রতিষ্ঠান নেই, এবং একই সঙ্গে আমাদের স্কেলটা যদি ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজারটাও খুব বেশি যে বড় এরকম নয়। তবে হ্যাঁ,
এর কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে, মানে বিশেষ করে যদি এখানে যে প্রতিটা পার্টের জন্য যদি একটা স্পেশালাইজেশন অলরেডি হচ্ছে এটা, কিন্তু একই সঙ্গে বুঝতে হবে যে আমাদের আসলে গ্লোবাল মার্কেটটাকে চিন্তা করতে হবে। আমরা এখন আসলে রপ্তানি বৈচিত্র্যের কথা বলছি, তো সেই জায়গাতে অনেক চেষ্টা করছে সরকার, কিন্তু এখনো পর্যন্ত সেই আরএমজি বা একই সঙ্গে হোম টেক্সটাইলেরাই কিন্তু প্রায় 90%। এর বাইরে যত 10% রয়েছে, তো সেটার মধ্যে হয়তো মানে অনেক সুযোগ থাকলেও, অনেক সম্ভাবনা থাকলেও কিন্তু এই যে প্রায় 90%-এর যে দাপট, সেটার কারণে কিন্তু অন্যগুলো উঠে দাঁড়াতে পারছে না। সমস্ত নীতি কিন্তু সেই গার্মেন্টসকে কেন্দ্র করেই হচ্ছে, এবং অন্যরাও যে একটা সম্ভাবনাময় শিল্প হিসেবে আসতে পারে, বিশেষ করে আমি বলবো যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এবং সেখানে ওয়ালটন একটা বড় উদাহরণ তৈরি করেছে। তো তাদের কিন্তু পদে পদের বাধা পেতে হচ্ছে এই নীতির দিক থেকে, তারপরে তাদেরকে যে এক্সপোর্ট সাপোর্ট ওই দিক থেকে, তারপরে যে বিভিন্ন রকমের ট্রেড ফেয়ার বা অন্য জায়গাতে পার্টিসিপেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম যে পারমিশন, সেগুলো একবার বাইরে নিতে গেলে পারমিশন লাগে, সেখানে টাকা খরচ হয়, আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে তখন দেখা যায় যে আবার পারমিশন নিতে হয়। এই যে জটিলতাগুলো, সেগুলো কিন্তু নিরসন করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা সমস্ত নীতি গার্মেন্টসের জন্য তৈরি করছি, কিন্তু অন্য যারা রয়েছে, বিশেষ করে ভবিষ্যতের সময়টা কিন্তু আসলে এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের। তো সেই জায়গাতে এই ওয়ালটনের মতো যে কোম্পানিগুলো, তারা কিন্তু বড় রকমের অবদান রাখছে, কিন্তু সেই জায়গাতে তারা নীতিগত সহায়তা পাচ্ছে না। আমি মনে করি যে এই জায়গাতে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার। আমরা বলছি আমাদের রপ্তানি নীতিতে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা হবে, কিন্তু আসলে কিন্তু অনেক রকমের ব্যারিয়ার রয়েছে, সেগুলোর কথা আমরা ভাবছি না, দেখছি না। তো সেই জায়গাগুলোতে আমি মনে করি চিন্তা করতে হবে কর্মসংস্থানের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে, উৎপাদনের স্বার্থে এবং জিডিপিতে কন্ট্রিবিউশনের স্বার্থে প্রত্যেকটা জায়গাতেই আমাদের এখানে একটা বড় রকমের যেমন সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। ধন্যবাদ। জনাব ইমরান, আপনারা তো প্রতি বছরই নতুন নতুন কিছু নিয়ে হাজির হন মেলাতে। আপনারা এই আসরের ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করেননি, কারণ বছরের শুরুতে আপনারা এপ্রিলের দিকে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় আপনাদের নতুন কি উদ্ভাবনী প্রযুক্তি ছিল, এবং ভবিষ্যতের অংশগ্রহণের সময় আপনারা কি নিয়ে আসবেন ভাবছেন? গত এপ্রিলে ক্যান্টন ফেয়ারের ফোকাস ছিল আইওটি ডিভাইসেস এবং এর সাথে সাথে স্মার্ট টেকনোলজিকে ইন্টিগ্রেট করা, স্মার্ট ফ্রিজ, স্মার্ট এসি, স্মার্ট টিভি। এগুলোকে আমরা এআই ডক্টর নামে একটা অ্যাপ রেডি করেছি। এটা মোবাইল দিয়ে আপনার সবগুলো ডিভাইস একসাথে ইন্টিগ্রেটেড থাকবে এই অ্যাপে, এবং আপনার সমস্যা হওয়ার আগেই জানতে পারবেন যে ডিভাইসটার সমস্যা হতে পারে এবং এর পসিবল সলিউশন কী কী। এর সাথে সাথে আমরা এসির ক্ষেত্রে অনেকগুলো অপশনস এনেছি। তার ভিতরে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে যে উইদাউট ইন্টারনেট ভয়েস কন্ট্রোল, যে আপনার মুখের কথায় এসি চলবে, কোনো আলাদাভাবে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নাই। এইটার খুব ভালো সাড়া পেয়েছি, এবং আগামীটার ক্ষেত্রে আমরা আরও নতুন কিছু সাইজেস এবং টাইপের রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারে ফোকাস করব। এর সাথে টিভির ক্ষেত্রে তো নতুন চমক থাকবে ইনশাল্লাহ। বিশ্ব মঞ্চে তো একটা বড় প্রতিযোগিতার বাজার। এই প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে টিকিয়ে রাখতে আপনারা আর কি কি ভাবছেন, বা এগুলো আপনাদের ক্রেতাদেরকে আকর্ষণ করতে পারে বলে আপনি মনে করছেন? বাজারের সাথে সাথে বিশ্বের টেকনোলজির সাথে সাথে ইনোভেশনটাতে জোর দিতে হবে, যেটা ওয়ালটন সবসময় করে। আমাদের যে রিসার্চ ইনোভেশন সেন্টারে যে 1500-র অধিক ইঞ্জিনিয়ার রয়েছে, তারা নিরলসভাবে নতুন নতুন টেকনোলজিকে অ্যাডাপ্ট করে প্রোডাক্টের সাথে। এবং এর সাথে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, ওয়ালটন এমন একটা প্রতিষ্ঠান যারা স্বতন্ত্রভাবে বিনিয়োগ করেছে একটা থার্ড পার্টি এগ্রিগেটেড ল্যাব করতে। এর পূর্বে আমাদের প্রোডাক্টগুলোর সার্টিফিকেশনের জন্য চায়না বা ইন্ডিয়ায় পাঠাতে হতো, কিন্তু ওয়ালটন নিজেরা বিনিয়োগ করে নাজদাত ইউটিএস নামের একটি ল্যাব প্রতিষ্ঠা করেছে, যেখানে আমরা বেশিরভাগ টেস্ট ইনহাউস করতে পারি। এখন আমরা অন্য কোনো দেশে প্রোডাক্ট রপ্তানি করতে হলে আমাদের পণ্য পাঠাইতে হয় না, আমাদের টেস্ট রিপোর্ট অ্যাকসেপ্টেড গ্লোবালি। এবং এর জন্য আমি কন্ট্রোল কাদের মাধ্যমে, কারা কন্ট্রোল করে? এটা আমাদের বাংলাদেশি আমাদের ইঞ্জিনিয়াররা কন্ট্রোল করে। এর সাথে অ্যাগ্রিগেশন করা আছে ওই ল্যাবগুলোর সাথে, যে দেশে যে সার্টিফিকেশন প্রয়োজন সে তুলনায় আমাদের টেস্টিং মেশিন দিয়ে টেস্ট করে আমরা পণ্যটি ইনশিওর করি। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো পণ্য রপ্তানির আগে এই বিষয়গুলোতে খুব ফোকাস করে থাকি, এবং এটাই আমাদেরকে কম্পিটিটিভনেসকে বাড়ায় দেয়। যে আমরা যখন একটা পণ্য নিয়ে হাজির হই ক্যান্টন ফেয়ারের গ্লোবাল প্যাভিলিয়নে, আমাদের কম্পিটিটর কিন্তু সব গ্লোবাল ব্র্যান্ডগুলো, ওখানে কেউ লোকাল নেই। এবং সেখানে আমাদের রপ্তানি আদেশ পাওয়া, সেখান থেকে একটা ভালো রেসপন্স পাওয়া, এবং চায়না থেকে ফেয়ার শেষে কাস্টমাররা যখন বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি ভিজিটে আসে, এতে আমাদের এত পরিশ্রম, এত জার্নিটা সার্থক হয়ে ওঠে। জনাব মাহফুজ, আরএমজি সেক্টরের মাধ্যমে বাংলাদেশে বড় একটা অর্থনীতিতে অবদান রাখছে এই সেক্টরগুলো। এই যে ওয়ালটনের মতো এই জাতীয় পণ্য, এই জাতীয় কোম্পানিগুলো বিশ্ব বাজারে কাজ করছে, এবং তারা তাদের মতো সার্টিফিকেশনের জন্য এরকম একটা ল্যাব প্রতিষ্ঠিত করেছে। আপনি অন্যান্য কোম্পানি বা অন্যান্য উদ্যোক্তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করবেন যে তারা এরকম বিশ্ব পরিমণ্ডলে তাদের প্রোডাক্ট নিয়ে এগিয়ে আসুক, এবং একটা নিজেদের তারা কিভাবে আসলে বিশ্ব পরিমণ্ডলে এগিয়ে যেতে, তাদের জন্য আপনার দিক নির্দেশনা কি থাকবে? আসলে ভবিষ্যতের জন্য বা এখনই যে সমস্ত
দেশগুলো এগিয়ে আসছে তারা কিন্তু 4 ধরনের প্রোডাক্টে মূলত স্পেশালাইজ করছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, যেটা আসলে ওয়ালটন কাজ করেছে এবং বাংলাদেশে আরও নতুন নতুন কোম্পানির এখানে ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে সেমিকন্ডাক্টর, এখানে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছে। আমি মনে করি যে ওয়ালটনের যথেষ্ট পরিমাণে একটা ফোকাস থাকা উচিত, মানে ভবিষ্যতের পণ্য হিসেবে, বা এখনই তারা এটা নিয়ে স্টার্ট করতে পারে। তাদের যেহেতু রিসার্চ অ্যান্ড ইনোভেশন একটা বড় টিম আছে, এতগুলো ইঞ্জিনিয়ার কাজ করছে, তো এই জায়গাতে একটু চিন্তা করা যায় কিনা। আমি মনে করি যে বাংলাদেশের একটা নিজস্ব উদ্যোগ হিসেবে এটা আসতে পারে। আর একটা হচ্ছে যে অটোমোবাইল, তো এইটা একটা বড় খাত, অনেকে কিন্তু আজকাল অ্যাসেম্বল করছে, মানে আমাদের নিজেদের দেশীয় কোম্পানি হিসেবে কিন্তু এটা করতে পারে এবং একই সঙ্গে এটার পার্টসগুলো তারা তৈরি করতে পারে। তো এই 3টা জায়গাতে যদি আমরা একটু চিন্তা করি, আমি মনে করি যে ওয়ালটনের যেরকম সুযোগ আছে তেমনি করে অন্যান্য কোম্পানিগুলো এখানে আসতে পারে। তার কারণ এখন ওয়ালটনে একা আছে বলেই বা তারা কিন্তু ফাইট করতে পারছে না, অনেক পলিসি চেঞ্জ দরকার। তারা যদি সংখ্যায় বেশি হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন নীতি পরিবর্তনে অনেক সহজ হতো, সুবিধা হতো। আর একই সঙ্গে এই বিসিসিআইয়ের মতো একটা বড় যেরকম অ্যাপেক্স অর্গানাইজেশন, সেখানে কিন্তু আলাদা করে এই ওয়ালটনের কোনো রিপ্রেজেন্টেশন নেই। বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারা কিন্তু সুযোগ পায় না, যেখানে আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং তারা সুযোগ পাচ্ছে, এসএমই সুযোগ পাচ্ছে, কিন্তু এই এটা এত বড় সম্ভাবনাময় যে একটা শিল্প, তো সেটার কিন্তু ওইভাবে রিপ্রেজেন্টেশন নেই, যার ফলে এই জায়গাগুলোতে যে আমাদের যে পলিসির দিকে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করা যাচ্ছে না। সুতরাং একদিকে হচ্ছে কি যে আমাদের উচ্চ শিক্ষিত মানুষ যারা রয়েছেন, হ্যাঁ, তারা চাকরি খুঁজছেন, অন্যদিকে এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে কিন্তু বড় চাকরির সুযোগ রয়েছে। তো সেখানে স্কিল ডেভেলপমেন্ট দরকার, সেখানে এত এত ইঞ্জিনিয়ার প্রয়োজন। ভবিষ্যতে যদি তাদের অপারেশন বাড়ে, স্কেল বাড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কর্মসংস্থান সুযোগ হবে। আমি মনে করি যে ভবিষ্যতের বাংলাদেশ হবে হচ্ছে নলেজ বেসড ইকোনমি। তো এই জায়গাতে এটা টার্সিয়ারি ইকোনমি, তো সেইখানেই আসলে আমাদেরকে এমফাসিস দিতে হবে এবং সেইভাবেই আসলে আমাদের নীতিগুলো বা আমাদের যে অর্থায়ন, তো সেগুলোর ব্যবস্থা করতে হবে। বাজেটের যে অ্যালোকেশন সেটাও খুব দরকার। আমরা কিন্তু আরএমজির জন্য যতটুকু খরচ করি মানে এই বাজেটের অংশ হিসেবে, তো তার কিন্তু কণা ভাগ আমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য খরচ করি না। বাংলাদেশের যে ওয়ালটন, তারা কিন্তু এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে উঠতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে যে সেখানে একটা ফ্যাক্টরি করতে, ওইখানে ফ্যাক্টরি করলে বাংলাদেশ থেকে কিন্তু 0 ডিগ্রিতে প্রোডাক্টটা যাবে। আমরা কিন্তু সেই সুযোগটাই নিচ্ছি না। তাই আমি মনে করি যে এখনই সময় যে আমাদের একটা আউটওয়ার্ড ইনভেস্টমেন্টের একটা সুযোগ তৈরি করে দেওয়া এবং সেখানে ওয়ালটন সহ যে আমাদের যে সমস্ত কোম্পানির সম্ভাবনা রয়েছে, যাদের এমএনসি হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে তখন। দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। কথা বলছিলাম বিশ্ব বাণিজ্যের অন্যতম প্ল্যাটফর্ম ক্যান্টন ফেয়ার নিয়ে, যাচ্ছে আলোচনায়। জি জনাব মাহফুজ কবির যেটা বলছিলেন জনাব ইমরান, যে এখন আসলে সুযোগ, যেমন ইলেকট্রনিক্স ভেহিকলস, মানে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমিয়ে এখন বিশ্ববাজারে ইলেকট্রনিক্স ভেহিকেলগুলোর চাহিদা বাড়ছে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আপনারা এগুলো নিয়ে কাজ করবেন কিনা, বা দেশীয় বাজারে এখনও ওই রকম কিন্তু ব্র্যান্ড তৈরি হয় নাই, কিছু চাইনিজ ব্র্যান্ড, কিছু বিদেশি ব্র্যান্ড ইভি মার্কেট বাংলাদেশে ব্যবসা করছে, আপনারা কি ভাবছেন? ব্যাটারিতে সবার আগে যেটা, এটা মূল চালিকা শক্তি যেটা বললেন, ব্যাটারি প্রজেক্টে আমাদের বড় কিছু ইনভেস্টমেন্ট আসছে এবং আমাদের এক্ষেত্রে কিছু চমক থাকবে যেটা ম্যানেজমেন্ট হয়তো ডিক্লেয়ার করবে, কিন্তু আমরা ইভি নিয়ে আমরা অলরেডি কাজ করছি ওয়ালটন। এবং এর সাথে সাথে জানিয়ে রাখি যে আমরা রিসেন্টলি আমেরিকাতে পিসিবিএ, যেটা হলো ওই সার্কিটের মূল চালিকা শক্তি, পিসিবিএ আমরা ইনহাউস বানাই। আমরা কিছু সিকিউরিটি সিস্টেমের পিসিবিএ রপ্তানি দিয়ে আমেরিকাতে রপ্তানিও কিছুদিন আগে শুভ সূচনা করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। এখন আসলে যারা নতুন উদ্যোক্তা বা যারা এই পথে যেতে চায়, বিশ্ব পরিমণ্ডলে নিজেদের পণ্যকে উপস্থাপন করতে চায়, তাদের জন্য আপনার দিক নির্দেশনা কি থাকবে? নতুন উদ্যোক্তাদের জন্য আমি মনে করি যে সারা পৃথিবী অপেক্ষা করছে, তার কারণ তাদের নতুন নতুন আইডিয়া আছে। হ্যাঁ, তারা কিন্তু প্রযুক্তির সঙ্গে পরিচিত এবং ভবিষ্যতের পৃথিবীটা কিন্তু প্রযুক্তির পৃথিবী। জি, তো সুতরাং এই প্রযুক্তি পণ্য নিয়ে আসলে বিশ্বের দরবারে হাজির হতে হবে। আমি মনে করি যে ওয়ালটন যে পথটা দেখিয়ে দিয়েছে, তাদেরও সামনে অপরিত সুযোগ রয়েছে, তার কারণ তারা হচ্ছে পায়োনিয়ার। কিন্তু এরপরে নতুন যারা উদ্যোক্তা আছেন, আমি মনে করি যে এখানে অনেক রকমের সুযোগ আসতে পারে। বাংলাদেশ ব্যাংক তো এখন যারা স্টার্ট আপ, তাদের জন্য একটা বড় ফান্ড তৈরি করেছে এবং এই প্রযুক্তি পণ্যে কিন্তু স্টার্ট আপ হতে পারে। তো এইটা যেমন একটা বিষয়, তেমন করে আসলে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তো আমি আশা করি যে ওয়ালটনও কিন্তু এই বিষয়ে হয়তো কাজ করছে, কিন্তু এই জায়গাতে মানে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এই জায়গাতে এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং এই সফটওয়্যারটাও আসলে ড্রাইভ করে মেশিনগুলোকে, তো সেই জায়গাতে আমাদের এক্সেলেন্স দেখাতে হবে।
তো এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার একসঙ্গে হয়ে বাংলাদেশকে নতুন বিশ্বের কাছে পরিচিত করবে, এটা আমার প্রত্যাশা, এবং এটার জন্য অবশ্যই তারুণ্যের কোনো বিকল্প নেই। জি জনাব ইমরান, আমি চীনের উদাহরণ দিয়ে বলতে চাই যে চীনের বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো ইউনিভার্সিটিগুলোতে তারা ট্যালেন্ট হান্ট করে এবং তাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সঙ্গে বড় বড় এই কোম্পানিগুলোর এক ধরনের কোলাবোরেশন থাকে। ওয়ালটন বাংলাদেশি এরকম মেধা খোঁজার ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ নিচ্ছে কিনা, বা এই উদ্যোগটা আপনারা নিতে পারেন, আপনাদের পরিকল্পনা কি? অলরেডি ওয়ালটন এই কাজটা করে আসছে। আচ্ছা, আমি নিজেও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে বিলং করি এবং আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আছে এবং আমাদের সবগুলো স্বনামধন্য ভার্সিটির সাথে কোলাবোরেশন রয়েছে এবং এটা শুধু মৌখিক না, এটা আমাদের চুক্তিভিত্তিক কোলাবোরেশন রয়েছে। যেমন আমরা রুয়েটের সাথে, বুয়েটের সাথে, আইইউটির সাথে, সবার সাথে আমাদের এই রিসার্চগুলো কোলাবোরেট করা, এর সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টগুলো করা, তারা যেন শিখতে পারে। এর সাথে ট্যালেন্ট হান্ট যেটা বললেন, এটা আমাদের রেগুলার বেসিসে হয়। ক্যাম্পাসে গিয়ে ক্যাম্পাস থেকে আমাদের মেধাকে খুঁজে নিয়ে আসা। কারণ আমরা স্যার যেটা শুরুতেই শেয়ার করলেন, এই ডিজাইনারগুলোকে পাওয়া, ভালো প্রকৌশলী পাওয়া, এটার ক্ষেত্রে আমাদের অনেক আগে থেকে শুরু করতে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের সুযোগের অভাবে তারা হয়তো বাইরে যাওয়ার জন্য অনেক আগে থেকে মনস্থির করে ফেলে, হয়তো দেশে জবের অ্যাপ্লাই করে না। এক্ষেত্রে সেজন্য আমরা আর্লি বার্ড যে ক্যাম্পেইনগুলো আছে, আমরা ক্যাম্পাসে গিয়ে জব হান্টিং যে প্রসেসগুলো আছে সবগুলোতে পার্টিসিপেট করি। এর সাথে সাথে ওয়ালটন এককভাবেও এরকম ইভেন্ট চালিয়ে থাকে। আমার যে প্রাক্তন ভার্সিটি রুয়েট, সেখানেও গত বছর একটা অনেক বড় ইভেন্ট হয়েছে, যেখানে আমাদের স্বয়ং ডাইরেক্টর স্যার ম্যাডামরাও পার্টিসিপেট করেছে, যে ওখান থেকে তাদেরকে মোটিভেট করা, তাদের যে ট্যালেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে আসা এবং সিভি কালেক্ট করা, এটা আমরা অলরেডি করছি। এবং ইভেন আমাদের টিমেও আমরা রেগুলার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নেই, যেন তারা আমাদের সাথে কানেক্টেড থাকে। খুব ভালো উদ্যোগ। অনেক নতুন এবং তরুণ উদ্যোক্তা আছে যারা ওয়ালটনের মতো এই জাতীয় ইনিশিয়েটিভ দেখে অনুপ্রাণিত হচ্ছে। তাদের জন্য আপনাদের দিক নির্দেশনা কি? ক্যান্টন ফেয়ার বা এরকম বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে তারা কিভাবে নিজেদেরকে প্রিপারেশনের মধ্যে রাখতে পারে? দেশে সেরা হওয়া মানে বিদেশে সেরা হবে এটা কিন্তু না। বাহিরে রপ্তানি করতে হলে আমাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি, কনসিস্টেন্সি এবং এর সাথে ইনোভেশন, তিনটাকে কন্টিনিউ রাখতে হবে। এক্ষেত্রে নতুন উদ্যোক্তাদেরকে আমি পরামর্শ দিব তারা যেন বেশি বেশি ভিজিট করে এবং তারা নলেজ গ্যাদার করে ফার্স্টে। কারণ একটা নতুন দেশে যাওয়ার জন্য সেই দেশের এনভায়রনমেন্ট, সেই দেশের মানুষের জীবনযাত্রা, সেই দেশের মানুষের টেস্ট সব কিছুকে কনসিডার করতে হয়, ফিল্ড স্টাডি বা অবভিয়াসলি। এবং এটা একটা ভালো সুযোগ ক্যান্টন ফেয়ার ভিজিট করা, কিন্তু ক্যান্টন ফেয়ারটা ফোকাস বেসড ভিজিট করতে হবে। 14টা হল থাকে এবং অ্যাকচুয়ালি যে শর্ট টাইম থাকে এর ভিতরে সবগুলো ঘুরে ঘুরে দেখা সম্ভব না। আমাকে নির্দিষ্ট এই পণ্যের জন্য আমি যাচ্ছি, এই পণ্যের জন্য আগে থেকে রিসার্চ করে গিয়ে তাদেরকে ভিজিট করতে হবে এবং পরবর্তীতে অবশ্যই স্টল ভিজিটের পরে তারা যদি ইনভাইট করে তাদের ম্যানুফ্যাকচারিং বেসটাও দেখে আসতে হবে। তারা অবশ্যই এই ভ্রমণের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে এবং ফিউচারে ওয়ালটন বা ওয়ালটনের চেয়ে বড় কিছু করতে সক্ষম হবে। জনাব ইমরান, আপনাকে ধন্যবাদ, এবং জনাব মাহফুজ কবির, আপনাকেও ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, ক্যান্টন ফেয়ার বা এইরকম বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ মানে শুধুমাত্র নিজেদের পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরাই নয়, বরং বিশ্ব কোন দিকে যাচ্ছে, বিশ্বের ভোক্তারা কি ট্রেন্ড চলছে, এই সমস্ত কিছুর এক ধরনের সম্যক ধারণা লাভ করা যায়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা চাইছেন।